আমরা যারা একাদশী করি তাদের জন্য কিন্তু আমি সাবু দিয়ে 3টা রেসিপি নিয়ে এসেছি। সহজ, সিম্পল এবং সাধারণ এই সাবুর রেসিপিগুলো আমরা কিন্তু একাদশী থেকে বা যে কোনো উপবাস দিন কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমেই আমি পুষ্প সাবুটা রান্না করে নেব। আর পুষ্প সাবু বলতে আলু, বাদাম আর সাবু দিয়ে যে সাবু রেসিপিটা হয় সেটাকে আমরা সাধারণত পুষ্প সাবু বলে থাকি। তো আমি আলুকে প্রথমে কুচি করে নিয়েছি আর এবার কিন্তু সূর্যমুখী তেল দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে বাদামটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। আর এবার এর গা থেকে খোসাগুলো তুলে নিচ্ছি। চাইলে কিন্তু খোসাগুলো রাখাও যায়। এরকম বাদামের খোসা সহ সাবু, পুষ্প সাবু রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো ফলো করতে পারো। তো আমি বাদামের খোসাগুলো ভালো করে টলে টলে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় বাদামের খোসাগুলো ফেলে দিয়ে পুষ্প সাবুটা রান্না করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সন্দুক লবণ দিয়েই ভেজে নিয়েছি। এখানে তো হলুদ ব্যবহার করা যায় না। আমরা যারা একাদশী করি তারা নিশ্চয়ই জানি যে সাবুতে আমরা হলুদ ব্যবহার করি না বা হলুদযুক্ত কোনো খাবার খাওয়াই ঠিক না। তো এখানে এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে কিন্তু সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুর দানাগুলো ফুলে গিয়েছে। সেই সাবুটাই জল ছড়িয়ে কিন্তু দিয়ে দিয়েছি। আর যে দেওয়ার পরে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাবু আর আলু একসঙ্গে দিলে কিন্তু অনেক সময় এভাবে করার গায়ে লেগে যেতে পারে, কারণ সাবু আঠালোযুক্ত। তো সাবুটা যতক্ষণ সেদ্ধ হবে ততই কিন্তু এরকম আঠার মতো লেগে যাবে। তার জন্য কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটা আস্তে আস্তে আবার কড়াটাই ছেড়ে দেয়। তো এইদিকে আমার বাদামটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ একদম ক্লিন হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু বেশ ভারী লাগছে। আর এদিকে সাবুটা ঢেকে দিয়েছিলাম, তো এদিকে সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম সাবু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর তলাটা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ কড়া থেকে কিন্তু এবার উঠে আসছে। তো এই সাবুর মধ্যেই কিন্তু আমি বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কড়ার গা থেকে সাবুগুলো খুন্তি দিয়ে আমি কিন্তু তুলে দিয়েছি। আর এবার এখানে কিন্তু বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে কিন্তু জিরে আর মরিচ ভেজে গুঁড়ো করেও কিন্তু দেওয়া যায়। তো এই মশলাটা আমার ফুরিয়ে গিয়েছিল, সেজন্য আমি আর আজ ব্যবহার করছি না। তো চাইলে কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। জিরে আর মরিচ শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলে সেই স্বাদটা কিন্তু ভালোই লাগে, একটা ভালো সেন্টও আসে, কারণ জিরে আর মরিচের একটা ভাজা ঘ্রাণ আছে, সেটা কিন্তু এই থেকে পাওয়া যায়। তো আমার কিন্তু এভাবেই পুষ্প সাবুটা রেডি হয়ে গেল। এবার চলো সাবুর পরোটাটা রেডি করে নিই। তো আমি এখানে যে কড়াইতে সাবুর পুষ্প সাবুটা রান্না করেছি সেখান থেকে তুলে নিয়েছি। এবার সেই একই কড়াইতেই কিন্তু 100 গ্রাম সাবু দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মানে কড়ার গায়ে কিন্তু তেল থাকলে চলবে না। তো আমার কড়াটা তো শুকনোই ছিল, তো সেই কড়াইতেই কিন্তু আমি সেই 100 গ্রাম সাবুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সাবুটা দেওয়ার পর কিন্তু বারবার নাড়তে হবে, তা নাহলে সাবুটা কিন্তু পুড়ে যেতে পারে। যখনই সাবুটা একদম পুরো সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবুটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ সাবুটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু সাবুটা বারবার নাড়িয়ে কিন্তু সাবুগুলো ভেজে নিতে হবে। নাড়ানো বন্ধ করলে কিন্তু সাবুর গাটা কালো হয়ে যেতে পারে, আর সেই পোড়া সাবু দিয়ে কিন্তু কোনো কিছু তৈরি করা সম্ভব হবে না। তো আমার এই পর্যায়ে সাবু হয়ে গিয়েছে ভাজা। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এভাবেই কড়াইতে কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ যে গরম আছে সেই গরমেই কিন্তু এই সাবুটা আবার পুড়ে যেতে পারে। এজন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন এই সাবুটা আমি এখানে ঠান্ডা করে নেব, নিয়ে একটা ব্লেন্ডারের জারে কিন্তু নিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো এইখানে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা এঁটে দিয়ে একদম
পুরো পাউডারের মতো করে নিয়েছি। আর এটা পুরো মনে হচ্ছে যে একদম আটা বা ময়দার মতোই দেখাচ্ছে, এত মিনিশ হয়ে গিয়েছে। তো এই মধ্যে কিন্তু আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ব্লেন্ডারে আবার একটু গুঁড়ো করে নিচ্ছি। মানে বাদামটাও কিন্তু এভাবে গুঁড়ো করে নিতে হবে। দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই, তো আধা ভাঙা করে নেওয়ার থেকে ব্লেন্ড করে নিতে হবে কিছুটা। আর এরকম দানা দানা থাকলে কিন্তু সমস্যা হবে না। তো এগুলো আমি ওই সাবুর গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। তো সাবুর আটা মতো গুঁড়ো হয়ে গিয়েছে, তো তার মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 100 গ্রাম সাবুর জন্য কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করছি। আর এই আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে সাবুর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে সব কিছু একসঙ্গে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু সুন্দর লবণটা দিয়ে নিতে হবে। আর ওদিকে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার চিলি ফ্লেক্সটা করা ছিল না, সেজন্য কিন্তু আমি ঝালের গুঁড়োটা ব্যবহার করছি। তো ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর লবণ দিয়ে আর সব কিছু কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখে বুঝতে পারছো কিভাবে আমি হাত দিয়ে মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। এরকম করেই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে হাতে কিন্তু চাইলে তেল লাগিয়ে নেওয়া যায়, কারণ এখানে এ পর্যায়ে হালকা হাতে তেল নিলেও হয়, না নিলেও সমস্যা নেই। তো এই যে আমি এরকম এবার লেচি করে নিচ্ছি। যে যার পছন্দ মতো লেচি করে নিতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে বড় বড় লেচি করে নেওয়া যায়। তো আমি ছোটো করে নিচ্ছি যাতে দেখতে ভালো হয়। আর আমার কড়াইটা ছোট ছিল, সেজন্য কিন্তু আমার ভাজতেও সুবিধা হবে। সেই সুবিধার্থে কিন্তু আমি এভাবে ছোট করে লেচি করে নিয়েছি। আর এবার দেখো আমি এই লেচিগুলো থেকে কিন্তু ছোট ছোট রুটি মতো করে নেব। আর সেটা কি করে করছি তোমাদের আমি একটা শেয়ার করে নিচ্ছি। এরকম হাতে গোল করে হাতের উপরে রেখে এক হাত দিয়ে প্রেস করে করে এভাবে বড় করে নিতে হবে। মোটমাট 2 হাত দিয়েই কিন্তু এভাবে প্রেস করে করে একটা গোল রুটির শেপ দিয়ে নিতে হবে। আমার ডোগুলো যেহেতু ছোট ছিল, সেজন্য কিন্তু আমার পরোটাগুলো ছোট ছোট হয়েছে। তো তোমরা বড় করতে চাইলে লেচিগুলো বড় করেও নিতে পারো। তো আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এবার এগুলো কিন্তু সব সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নেব। সূর্যমুখীর তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ একাদশীতে সুন্দর লবণ আর এই সূর্যমুখীর তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি তোমাদের দুভাবে ভেজে দেখাবো। কোনো একটা বড় বেশি তেলে ভেজে দেখাবো আর অল্প তেলে ভেজে দেখাবো। তো প্রথমেই আমি একটু বেশি তেল দিয়েছি, আর তার মধ্যে কিন্তু ওই পরোটাগুলো দিয়ে দিলাম। তো এটা এরকমই তেল দিয়ে ভাজতে হবে, যত সময় না এর গাটা লাল মতো হবে এর তত সময় ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু আমি একদম অল্প তেলে এগুলো ভেজে নেব। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি 2 রকমভাবে ভেজে দেখিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতো যে যে তেল পছন্দ করো সেভাবেই ভেজে নিও। আমি যে একটু তেল অ্যাভয়েড করি, সেজন্য কিন্তু আমি একটাই শুধু একটু তেল দিয়ে ভেজেছি, আর বাকি সব কিন্তু অল্প তেলেই ভেজে নিয়েছি। তো আমি এবার কড়াইতে 4টে করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সাবুর পরোটাগুলো। আর এবার চলো সাবুর পায়েসটা রান্না করে নিই। সাবুর পায়েস রান্না করতে পারে না এমন কেউ হয়তো নেই, তবুও তোমাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। আমি একই কড়াইতেই কিন্তু 1/2 লিটার দুধ জালে বসিয়ে দিচ্ছি। আর দুধটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, মানে চারিপাশের সরটাকে ভেঙে দিচ্ছি, তাতে করে ওই সরটা না সাবুর পায়েসের সাথে ভালো লাগবে। আর এ পর্যায়ে সাবুটা ভিজে রেখেছিলাম, সেই ভিজানো সাবুটাই কিন্তু এখানে ব্যবহার করছি। সাবুটা কিন্তু অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে পুষ্প সাবুর জন্য। আর এভাবে সাবুর পায়েস রান্না করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ওই ভেজানো সাবুটাই দরকার হবে, কারণ সাবুটা যখন ফুলে যাবে তখনই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র সাবুর পরোটার জন্যই কিন্তু
শুকনো সাবুটা ব্যবহার করেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুধের মধ্যে সাবুটা দিয়ে দিয়েছি আর দুধের ভিতরে সাবুটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে যখন ফুটে উঠবে একটু সময় নিয়ে জ্বালিয়ে নিতে হবে যাতে সাবুটা সেদ্ধ হয়ে যায়। যদিও সাবুটা ভেজানো ছিল তারপরেও কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে দুধের সাথে। আর এইদিকে দেখো আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লাল চিনিটা ব্যবহার করছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু কালো কালো কিছু ময়লা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো আমি কিন্তু এভাবে চামচ দিয়ে ওই ময়লাগুলো তুলে নেব। আর এইদিকে চামচ দিয়ে কিন্তু চিনিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে কালো কালো ময়লাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি চামচ দিয়ে তুলে নিলাম, কারণ অনেক সময় চিনিতে ময়লা থাকতে পারে। তো সেই ময়লাগুলো দুধের ভিতরে দিলে তখন কিন্তু সেই ময়লাগুলো উপরে চলে আসে, সেজন্য এভাবে একটু খেয়াল রাখতে হবে। আর এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমার এই সাবুর পায়েসটা রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো যে দুধের সাথে সব কিছু দিয়ে কেমন করে ফুটে নিচ্ছে। এরই সাথে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। চলো তোমাদের সাথে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিই। আর প্রসাদের জন্য কিন্তু প্লেটটা তৈরি করে নিই। তো এখানে আমি কিন্তু পুষ্পসাগরটা দিয়ে নিয়েছি। আর এই যে পুষ্পসাগরটা দেওয়ার পরে তার পাশেই কিন্তু আমি সাবুর পরোটাগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো এইভাবে সাবুর পরোটা আমি দিয়ে দিলাম। আর এবার কিন্তু এপাশে এক বাটি সাবুর যে পায়েস করেছিলাম, তো সেই সাবুর পায়েসটাও আমি নিয়ে নিয়েছি। আর এর পাশে কিন্তু যত রকম ফল ফলারি আছে সেগুলো দিয়ে দেব। আপাতত আমি এখানে কিন্তু সব কিছুর উপরে তুলসী পাতাটা দিয়ে দিলাম, কারণ প্রসাদের জন্য, শ্রীকৃষ্ণের প্রসাদের জন্য অবশ্যই তুলসী পাতাটা ব্যবহার করতেই হয়, তা না হলে প্রসাদটা কিন্তু হয় না। সেজন্য আমাদের কিন্তু শ্রীকৃষ্ণের প্রসাদে অবশ্যই তুলসী পাতাটা ব্যবহার করতে হবে। এবার এখানে কিন্তু আমি কিছুটা শসা নিয়ে নিচ্ছি আর কিছুটা আম কুচি দিয়ে দেব, শুধুমাত্র ডেকোরেশন করার জন্যই কিন্তু তোমাদের সামনে আমি এটা তৈরি করে নিয়েছি। আর আমি কিন্তু সব প্রসাদ করে নিয়েছি। তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো থাকো।